Students, hope you all are well in the lockdown period. I am also okay. Today, my subject is The Poetry of Earth. That is a poem by John Keats, and it is for class 12, West Bengal Council of Secondary Education. এখানে আমরা আজকের যে শুরু করছি যে পোয়েম জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ. Before going through the poem, just I am trying to give you some short life sketch of John Keats. John Keats is called the romantic poet. Why is he called romantic poet? Because he belongs to the romantic period. অর্থাৎ ইংলিশ লিটারেচারকে যদি কয়েকটা ভাগে যদি ডিভাইড করা যায়, তাহলে একটা পিরিয়ডের নাম হচ্ছে, একটা সময়সীমার নাম হচ্ছে রোম্যান্টিক পিরিয়ড. অ্যান্ড উইলিয়াম ব্লেক, দ্য গ্রেট পোয়েট, হি ইজ দ্য পায়োনিয়ার অফ রোম্যান্টিক পোয়েটস. অ্যান্ড দেন there are some romantic poets, and they are divided into two groups: the older section of poets and the younger generation of poets. And John Keats belongs to the younger generation of romantic poets. আমরা রোম্যান্টিক পিরিয়ডের অগ্রদূত হলেন উইলিয়াম ব্লেক, এবং তারপরে যে সমস্ত কবিরা এসেছিলেন ওই রোম্যান্টিক পিরিয়ডের মধ্যে দুটো ভাগে ভাগ করি. যারা ওল্ডার জেনারেশন ছিলেন তাদের মধ্যে ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্কট সাউদে, কোলরিজ, এবং ইয়াঙ্গার জেনারেশন অফ রোম্যান্টিক পোয়েটসদের মধ্যে ছিলেন সেলি, কিটস এবং বায়রন. জন কিটস কিন্তু he belongs to the second generation or the younger generation of romantic poets. And John Keats actually was born on 31st October in 1795, and he born in England, and he belongs to the younger generation of romantic poets along with Shelley and Byron. He died for TB, that is tuberculosis, at the age of only 26. Actually, John Keats, he is a poet of romantic groups. এই রোম্যান্টিক পিরিয়ডের কবিদের একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, সেটা হলো দে হ্যাভ দ্য এক্সট্রা অর্ডিনারি ইমাজিনেশন. আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে দেখি, হি ইজ কল্ড দ্য ওয়ার্শিপার অফ নেচার, প্রকৃতি পূজারী কবি. অর্থাৎ প্রকৃতির সৌন্দর্যকে এত সুন্দরভাবে কবিতার মধ্যে তিনি বর্ণনা করেন, তাই প্রকৃতিকে তিনি অন্য চোখে দেখেন, এবং তাই তাকে ওয়ার্শিপার অফ নেচার বলা হয়. কিন্তু জন কিটসও কিন্তু প্রকৃতির প্রতি তারও কিন্তু একটা বিশেষ টান ছিল, এবং তিনিও কিন্তু এই কবিতার মধ্যে প্রকৃতিকে ভীষণভাবে প্রাধান্য দিয়েছেন. এবং আমরা দেখছি যে এখানে যে দ্য পোয়েট্রি অফ আর্থ, দিস ইজ আ পোয়েম অ্যান্ড ইট কনসিস্টস অফ 40 লাইন্স, বাট সো দিস ইজ আ সনেট. আমরা জানি, এর আগের ক্লাসে বলেছিলাম সনেট, হোয়াট ইজ সনেট? Sonnet is a poem of 14 lines and has a special rhyme scheme. Actually, we have to know the history of sonnet at first. Actually, the sonnet was originated in Italy at first by the master hands of Petrarch and Dante. So, at the first moment, the sonnets were called Petrarchan sonnet, or as Petrarch and Italy belongs to Italy, so they were also called Italian sonnet. But after them, Shakespeare also began to write sonnet. And in the name of Shakespeare, his sonnets are called Shakespearean sonnets. এই যে শেক্সপিয়ারিয়ান সনেটস এবং পেট্রার্কান সনেটস, Shakespearean sonnet is also called English sonnet because Shakespeare belongs to England. কিন্তু এই যে শেক্সপিয়ারিয়ান সনেট এবং
ইংলিশ অর ইংলিশ সনেট এবং পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট, এই যে দুটো পার্ট, তাছাড়াও আরো অনেকে ছিলেন যারা কিন্তু সনেট লিখেছেন তাদের নিজেদের মতো করে। কিন্তু প্রত্যেকটা সনেট, এভরি সনেট কনসিস্টস অফ 40 লাইন্স অ্যান্ড হ্যাজ দেয়ার সিঙ্গুলার অর স্পেশাল অর ডিস্টিংক্ট রাইম স্কিম। পেট্রার্কান সনেটের একটা রাইম স্কিম ছিল। তাদের 14 লাইনকে আমরা দুটো পার্টে ভাগ করি। ফার্স্ট 8 লাইন্স আর কল্ড অক্টেভ and the remaining 6 lines or the last 6 lines are called sestet. প্রথম যে 8 লাইন, সেই 8 লাইনকে আমরা বলা হয় এখানে অক্টেভ বা অক্টেট, এবং শেষের যে 6 লাইন ওটাকে বলা হয় সেস্টেট। এই প্রথম 8 লাইনের ছন্দ পদ্ধতি বা রাইম স্কিম হলো এ বি বি এ বি বি এ, এবং লাস্ট 6 লাইনের যে রাইম স্কিম হলো সি ডি ই বা সিডি সিডি সিডি। কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম কিন্তু সম্পূর্ণ আলাদা। তার টোটাল যে 40 লাইন্স আর ডিভাইডেড ইন্টু 3 কোয়ার্টেন্স অ্যান্ড আ কনক্লুডিং কাপলেট। দ্যাট ইজ দ্য পোয়েম অফ শেক্সপিয়ার, দ্যাট ইজ সনেটস অফ শেক্সপিয়ার্স আর ডিভাইডেড ইন্টু 3 কোয়ার্টেন্স অ্যান্ড এ কনক্লুডিং কাপলেট। 3 কোয়ার্টেন্স, 1 কোয়ার্টেন কনসিস্টস অফ 4 লাইন্স। একটা কোয়ার্টেন মানে 4 লাইন, অর্থাৎ 3 কোয়ার্টেন মানে 12 লাইন, এবং কনক্লুডিং কাপলেট মানে এক জোড়া লাইন অর্থাৎ দুটো লাইন। তার মানে প্রত্যেকটা শেক্সপিয়ারের সনেট 14 লাইনকে, শেক্সপিয়ারের সনেটের 14 লাইনকে প্রথম 4 লাইন, তারপরে 4 লাইন, তারপর 4 লাইন, এইরকম 12 লাইন এবং তারপরে 2 লাইনে ভাগ করা হয়। এবং তার রাইম স্কিম হচ্ছে এ বি সিডি সিডি ইএফ ইএফ, এবং লাস্ট লাইন 2 লাইন হচ্ছে জি জি। আমরা যে সনেটটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ। তার আগে পোয়েট্রি অফ আর্থ এটা হচ্ছে ইট বিলংস টু দ্য পেট্রার্কান টাইপ অফ সনেট, কারণ ইট স্যাটিসফাইজ অল দ্য ক্রাইটেরিয়া, অল দ্য কোয়ালিটিস, অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ Petrarchan sonnet. So, the poetry of earth by John Keats is a Petrarchan sonnet. সেটা আমরা পরে আবার দেখিয়ে দেবো। বিফোর গোয়িং থ্রু দ্য পোয়েম, আমরা আরেকবার জন কিটসের আরেকটা বৈশিষ্ট্য সম্বন্ধে বিশেষভাবে জানা দরকার। জন কিটস is called romantic poet and he is also called sensuous poet. Sensuous poet. What is sensuous? We have the 5 sense organs. আমাদের 5টা সেন্স অর্গানস আছে, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় আছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে 5টা ইন্দ্রিয়, জন কিটস তার প্রত্যেকটা কবিতার মধ্যেই তার এই 5টা অর্গান, সেন্স অর্গানকে কাজে লাগিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কবিতার মধ্যে তিনি 5টা ইন্দ্রিয় দিয়ে খুব সুন্দরভাবে তিনি প্রত্যেকটা জিনিস বুঝেছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন। সেই জন্য জন কিটস ইজ কল্ড সেন্সুয়াস পোয়েট। জন কিটস মাত্র 26 বছর বয়সে অনেক কবিতা লিখেছিলেন, বাট তার জীবদ্দশায়, অর্থাৎ হোয়েন হি ওয়াজ অ্যালাইভ হি ওয়াজ নট ফেমাস। যখন তিনি জীবিত ছিলেন তখন কিন্তু বিখ্যাত হতে পারেননি। তার মৃত্যুর পরে কিন্তু তার কবিতাগুলো কিন্তু এবং তার গুরুত্ব আমরা উপলব্ধি করেছিলাম এবং তিনি বিখ্যাত হয়েছিলেন। এই জন কিটসের অনেক কবিতা আছে, যেমন ওড টু নাইটেঙ্গেল, ওড টু অটাম, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, এবং বিভিন্ন কবিতার মধ্য দিয়ে তিনি সৌন্দর্যকে কিন্তু ভীষণভাবে কিন্তু গুরুত্ব দিয়েছেন। এবং তিনি একটা কবিতার একটা লাইনে বলেছেন যে এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, অর্থাৎ একটা থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। এবং আরো বলেছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, অর্থাৎ যেটা সত্য সেটা সুন্দর এবং যেটা সুন্দর সেটা সত্য। এবং থিং অফ বিউটি, একটা সৌন্দর্য জিনিস, সুন্দর জিনিস, সেটা সবসময়ের জন্য আনন্দের এবং সবসময়ের জন্য উপভোগের। তাই জন কিটস এখানে কিন্তু তাকে সেন্সুয়াস পোয়েট বলা হয়েছে। আমরা আর একটা কবিতার কথা বলি, ওড টু অটাম কবিতায়, সেখানে দেখা যাচ্ছে তিনি প্রত্যেকটা লাইনে, তার প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা পুরো কবিতাতে তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, তার 5টা সেন্স অর্গানকে কাজে লাগিয়ে তিনি কবিতার বিষয়টাকে উপলব্ধি করিয়েছেন আমাদের। এখানেও আমরা যে কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ, যে কবিতাটা দেখছি, এটাও একটা সনেট এবং পেট্রার্কান টাইপ অফ সনেট। এখানেও কিন্তু প্রকৃতিকে বিশেষভাবে তিনি গুরুত্ব দিয়েছেন, কারণ এখানে প্রকৃতির ইনসিগনিফিক্যান্ট বস্তু, ইনসিগনিফিক্যান্ট যে ইনসেক্টগুলোকে আমরা গুরুত্ব দিই না, আমরা দেখব এখানে বলেছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার সিজিং, অর্থাৎ পৃথিবীর গান কখনো
থেমে থাকে না। কবি বলছেন যে পৃথিবীর গান কখনো থেমে থাকে না। এবং তিনি কাদের গানের কথা বলেছেন? আমরা সাধারণ মানুষ চোখে আমরা দেখি যে গান মানে কি বোঝায়। গান মানে বুঝি যে সাধারণ মানুষ তার ইনস্ট্রুমেন্ট দিয়ে, তার কণ্ঠ দিয়ে গান গাইছে, সেটাই গান, সেটাই সুর। কিন্তু কবি তার রোমান্টিক চিন্তা ভাবনায়, তার এক্সট্রাঅর্ডিনারি ইমাজিনেশনে সেখানে দেখিয়েছেন যে ঘাসফড়িংয়েরও একটা সুর আছে, ঝিঁঝি পোকারও একটা সুর আছে, পাখিরও একটা সুর আছে। পাখি যখন প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে যখন তার গান বন্ধ করে, ঝোপঝাড় থেকে বেরিয়ে আসা ঘাসফড়িং তার কন্টিনিউ করে গানের। আবার ঘাসফড়িং যখন থেমে যায়, তখন দ্য সং অফ দ্য আর্থ উইল বি কন্টিনিউইং বাই দ্য সং অফ দ্য ক্রিকেটের গানের দ্বারা আবার গান চলতে থাকে। এইভাবে গান সবসময় থাকতে থাকে। এই উদ্দেশ্যে কবি একটা কবিতা লিখেছিলেন, ওড অন নাইটেঙ্গেল। সেখানে নাইটেঙ্গেল পাখি বলছেন, নাইটেঙ্গেল পাখির গান বলছেন চিরন্তন। নাইটেঙ্গেল পাখির গান কোনোদিন থেমে থাকে না, কারণ নাইটেঙ্গেল বার্ড is a mortal being, so he will die one day, but the succeeding generations of nightingale will be continuing to sing through the ages. অর্থাৎ নাইটেঙ্গেল পাখির গান কিন্তু, নাইটেঙ্গেল পাখি যেহেতু মরণশীল, মারা যাবে, কিন্তু কবি বলছেন তার গান অমর, কারণ সে মারা যাবে কিন্তু তার পরবর্তী জেনারেশন, তার পরবর্তী প্রজন্ম আবার সেই গানের সুর বয়ে নিয়ে যাবে। তাই এটাও কিন্তু চিরন্তন। কবি বারবার তার বিভিন্ন কবিতার মধ্যে পৃথিবীর গানকে চিরন্তন করে তুলেছেন, শাশ্বত করে তুলেছেন। এখানেও আমরা দেখছি যে কবিতাটা, দ্য পোয়েম শোস দ্য রিলেশন উইথ নেচার। কবি প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক, প্রকৃতির সঙ্গে তার রিলেশনটাকে বুঝিয়েছেন। এবং এই কবিতার মধ্যেও তিনি কিন্তু দেখিয়েছেন যে পৃথিবীর গান, দ্য সং অফ দ্য আর্থ উইল বি কন্টিনিউইং ফর এভার অ্যান্ড এভার। এবং এরপরেই আমরা কবিতাটা লাইন বাই লাইন ভালো করে বোঝাচ্ছি, দেখে নাও। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ অ্যান্ড দ্য পোয়েট ইজ জন কিটস। নাও উই আর গোয়িং থ্রু দ্য পোয়েম লাইন বাই লাইন। তোমরা প্রত্যেকে দেখবে এখানে কবিতাটি আমরা যদি লাইন বাই লাইন গুনে দেখি, দ্য পোয়েম কনসিস্টস অফ 40 লাইনস। এখানে 14 লাইনের কবিতা, এবং এই 14 লাইনের কবিতা সম্বন্ধে আমরা যেটা আগে জেনেছি, 14 লাইন মানে একটা সনেট। এবং এটা আগেই বলা হয়েছে যে এটা হচ্ছে পেট্রারকান টাইপ অফ সনেট। পেট্রারকান টাইপ অফ সনেট বা ইটালিয়ান সনেটের রাইম স্কিম কি, তার ছন্দ পদ্ধতি কি, রাইম স্কিম এখানে দেখানো হয়েছে। এ বি বি এ, এই 8 লাইন এ বি বি এ 8 লাইন হচ্ছে অক্টেভ, এবং সিডিই এটা হচ্ছে সেস্টেট 6 লাইন। অর্থাৎ কিভাবে আমরা এটাকে ঠিক করছি, প্রত্যেকটা লাইনের লাস্ট ওয়ার্ড দেখো, এখানে ডেড যে আমরা প্রোনাউন্সিয়েশনটা ধরছি, ডেড, এটাকে ধরে নিচ্ছি। হ্যাঁ, সান, তারপরে দেখো ডেডের সাথে সান ডেড মিল নেই, এটাকে আমরা বি ধরলাম। রান, সানের সাথে রান একটা প্রোনাউন্সিয়েশনের মিল আছে, সান রান, এখানে তাই বি এবং বি হলো। আবার দেখো এখানে এতে ডেড হয়েছিল, এখানে দেখো মিড, ডেড মিড, তাই এখানে এ, তাহলে এ বি বি এ। ছন্দ পদ্ধতি কি হলো বা রাইম স্কিম কি হলো, এ বি বি এ 4 লাইনস। আবার নেক্সট 4 লাইনস দেখো, লিড আছে, হ্যাঁ, লাস্ট ওয়ার্ড অফ দ্য লাইন লিড। আর এখানে যে মিড বা এখানে ছিল ডেড, একই উচ্চারণ হচ্ছে, একই প্রোনাউন্সিয়েশন হচ্ছে, তাই এটাও এ। এবং এখানে ছিল সান রান, এগুলোকে আমরা বি ধরেছিলাম। এখানে দেখো ডান, তাই এটাকেও একই উচ্চারণের জন্য, একই প্রোনাউন্সিয়েশনের জন্য এখানে আমরা বি ধরছি। এখানে দেখো ডান, আবার ফান একই, সেই জন্য আবার বি। এবং এখানে উইড, এখানে লিড এ, উইড ও, তাই একই প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ, তাই এখানে এ। এই যে আমরা 8 লাইন, এই যে 8 লাইন এ বি বি এ, এই যে 8 lines are called octave. 8 lines are called octave. Actually, we have already told you that Petrarchan sonnets are divided into 2 steps. First 8 lines are called octave and the remaining 6 lines are called sestet. তাই এখানে ফার্স্ট যে 8 লাইন এখানে বলা হলো সেটা হচ্ছে অক্টেভ। এবং লাস্ট আমরা দেখছি, দেখো লাস্ট 6 লাইন দেখছি নেভার। দেখো
হ্যাঁ, নেভার এখানে যেটা আছে, নেভারের সাথে আগের এ এবং বির কোনো মিল নেই, তাই এটা সি ধরলাম। তারপরে দেখো ফ্রস্টের সাথে আগের গুলো কোনো মিল নেই, ডি, ডান এসব মিল নেই, তাই এখানে ডি ধরলাম। এবং এখানে দেখো শ্রিলস এখানেও কারোর সাথে মিল নেই, তাই এখানে ই ধরলাম। সিডিই আবার দেখো লাস্ট যে আমরা 3 লাইন দেখছি এখানে এভারের সাথে নেভারের মিল আছে, নেভার এভার একই প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ, তাই এটাকেও সি। ফ্রস্ট লস্ট এই মিল আছে বলে এখানে আবার ডি ধরলাম। এবং সিরিলস হিলস এস উচ্চারণ আছে এখানে, সেই জন্য এখানে ই ধরলাম, তাই সিডিই। এই হলো আমাদের 6 লাইন। এই 6 লাইনস আর কল্ড সেস্টেড। অর্থাৎ আমরা টোটাল পোয়েমটাকে দুটো পার্টে ভাগ করলাম। ফার্স্ট 8 লাইনস আর কল্ড অক্টেভ অ্যান্ড দ্য রিমেনিং 6 লাইনস আর কল্ড সেস্টেড। ফার্স্ট 8 লাইনের রাইম স্কিম কি? রাইম স্কিম আমরা এখানে লিখে রাখলাম। ফার্স্ট 8 লাইন এ বি বি এ এখানে অক্টেভ, এবং রিমেনিং 6 লাইন সিডিই এটাকে সেস্টেড। পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট হতে গেলে যে রাইম স্কিম সেটাও আমরা এখানে মিল দেখলাম। সো দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিটস ইজ আ পেট্রার্কান সনেট অর ইটালিয়ান সনেট। এখানে আমি এবার কবিতাটি লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি। দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। The poetry of earth is never dead. Poetry of earth. Here poetry signifies the song. Poetry signifies the song. এখানে পোয়েট্রি বলতে সং অফ আর্থ, পৃথিবীর গান ইজ নেভার ডেড। পৃথিবীর গান কোনোদিন বন্ধ হতে পারে না। যদিও আমরা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে যেগুলোকে গান বলে ভাবি না, সেগুলো কিন্তু কবি, বিশেষ করে রোমান্টিক কবিদের দৃষ্টিভঙ্গিতে সেটাও এক ধরনের গান। তাই আমরা সবসময় কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে কবিতাটি আলোচনা করার চেষ্টা করব। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ দ্য সং অফ দ্য আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। সবসময় পৃথিবীর গান সবসময় চলতে থাকবে, সবসময় সেই শুরু থেকে কন্টিনিউ করে এখনো পর্যন্ত চলছে। অ্যান্ড ইট উইল বি কন্টিনিউয়েড ইন ফিউচার, ভবিষ্যতেও চলবে। When all the birds are faint with the hot sun. When all the birds are faint with the hot sun. আমরা হট সান বলতে এখানে গরমের কথা বলেছি, প্রচন্ড গরমের কথা বলেছি। প্রচন্ড গরমে অর্থাৎ সামার সিজনে যখন দেখি পাখিরা যখন ক্লান্ত হয়ে যায়, all the birds are faint, ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। When the birds are tired for summer season, for the hot rays of the sun, যখন প্রচন্ড সূর্যের রৌদ্রে যখন পাখিরা ক্লান্ত হয়ে পড়ে। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, আমরা সবসময় জানি যে ট্রিজ আর কুলিং, গাছেরা হচ্ছে শীতল, এবং দে প্রোভাইড কুল শ্যাডো, তারা শীতল ছায়া প্রদান করে। এবং এখানে যে পাখিরা দেখা যাচ্ছে যখন ক্লান্ত হয়ে যাচ্ছে প্রচন্ড গরমে, তখন তারা প্রচন্ড রৌদ্রে যখন ক্লান্ত হয়ে যাচ্ছে, তারা হাইড, লুকিয়ে পড়ে, বিশ্রাম নেয় ওই ঠান্ডা শীতল গাছের ছায়াতে। এ ভয়েস, আমরা যদি মনে করি যে ওই প্রচন্ড গরমের জন্য পাখিদের গান বন্ধ হয়ে গেছে, তাহলে কি পৃথিবীর গান থেমে যাবে? নো, ইট ইজ নট পসিবল, বিকজ ইট উইল বি কন্টিনিউড বাই অ্যানাদার, অন্যজনের দ্বারা আবার সেই গান চলতে থাকবে। এ ভয়েস উইল রান, আবার একটা শব্দ শোনা যাবে, ফ্রম হেজ টু হেজ। হেজ মানে ঝোপঝাড়, ঝোপঝাড়। আমরা এখানে একটা ছবি দিয়েছি, দেখো, এই হচ্ছে ঝোপঝাড়, এগুলোকে বলা হচ্ছে ঝোপঝাড়, হেজ। এবং যখন যখন এই রৌদ্রের তাপে যখন পাখিরা ক্লান্ত হয়ে যখন উড়ে চলে যাচ্ছে, এরা গাছের মধ্যে যখন বিশ্রাম নেবে, তখন এখানে যে এই ছোট ছোট নিচু ঝোপঝাড় আছে, এই ঝোপঝাড় থেকে একটা ভয়েস শোনা যাবে। এই ঝোপঝাড় হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুন মোড। এখানে এই যে দেখা যাচ্ছে অ্যাবাউট দ্য নিউ মুন মোডে তারা বেরিয়ে আসবে। নিউ মুন মোড মানে যে মাঠের ঘাস সবে কাটা হয়েছে, সেই নতুন কাটা ঘাসের মাঠে তারা সেই ঝোপঝাড় থেকে বেরিয়ে আসবে, এবং এই ভয়েস উইল লার্ন, তাদের একটা শব্দ তারা সৃষ্টি করবে, যে শব্দটা কবি গান হিসেবে এখানে বর্ণনা করেছেন। দ্যাট ইজ দ্য ক্র্যাশ অফ আর্টস।
এটাই হচ্ছে কিসে কারা বেরিয়ে আসবে? দ্য ভয়েস, এ ভয়েস উইল রান। হুজ ভয়েস? দ্য ভয়েস অফ দ্য গ্র্যাসোফার্স, গ্র্যাসোফারের ভয়েস, হ্যাঁ, ঘাসফড়িং এর ভয়েস, অর্থাৎ ঘাসফড়িং গুলো সেই ঝোপঝাড় থেকে বেরিয়ে এসে তারা তাদের ভয়েস, তাদের গান শুরু করবে। হি টেক্স দ্য লিড অ্যান্ড হি টেক্স দ্য লিডিং পজিশন টু সিং, গানের আবার সে প্রধান বা লিডিং পজিশন নেবে, আবার সে ভালো একটা জায়গা নেবে যাতে করে পৃথিবীর গান কন্টিনিউ হয়। ইন সামার লাক্সারি, এবং সেই সামার লাক্সারিতে, সামারের সেই গ্রীষ্মের সেই আরামপ্রিয় আরামের মধ্যে তারা গান গাইতে থাকবে। তাদের কাছে মনে হবে যে এটা হচ্ছে গ্রীষ্মের আরাম। হি হ্যাজ নেভার ডান, এবং সে কখনো, হি হ্যাজ নেভার ডান, সে কখনো এটা থামতে দেবে না, সেই গানটা চলতেই থাকবে। উইথ হিজ ডিলাইটস, তাদের আনন্দ দিয়ে সেই গানটা চালাতেই থাকবে। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, আবার যখন তারা মজা করতে করতে, অর্থাৎ ঝোপঝাড় থেকে বেরিয়ে এসে সেই ঘাসফড়িংগুলি যখন সেই সদ্য কাটা ঘাস কাটা মাঠে যখন মজা করতে থাকবে, তাদের শব্দ তৈরি করবে, করতে করতে তারা দে বিকাম টায়ার্ড বিকজ অফ দেয়ার কন্টিনিউইং ফান উইথ ভয়েস। তাদের সেই ফান, মজা, ভয়েসের যে শব্দ করতে করতে, গান করতে করতে, সেই মজার গান করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবে, তখন তারা হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড, তখন তারা, এখানে কোনো উইড মিনস হচ্ছে আগাছা, এই উইডস মিনস হচ্ছে আগাছা, সেটাও অনেকটাই ওই বড় বড় ঘাসের পাতা, সেটাকে উইডস বলা হচ্ছে, বড় বড় ঘাসযুক্ত বা বিভিন্ন আর কি ছোট ছোট গাছ, সেই প্লেজেন্ট, মুখর বা আনন্দের সেই উইডগুলোর নিচে, বিনিথ মিনস হচ্ছে বিলো বা আন্ডার, সেখানে নিচে তারা রেস্ট নেবে, অ্যাটি শান্তিতে বিশ্রাম নিয়ে থাকবে। অর্থাৎ প্রথমেই আমরা দেখলাম যে পাখিরা উত্তপ্ত সূর্যের জন্য, সূর্য রশ্মির জন্য, প্রচন্ড গরমের জন্য দে স্টপ দেয়ার সিঙ্গিং, তারা তাদের গানটাকে থামিয়ে দিল। কিন্তু তাদের গান থামিয়ে দিল বলে এটাই নয় যে পৃথিবীর গান থেমে গেল। ইট উইল বি কন্টিনিউড বাই দ্য ভয়েস অফ দ্য গ্রাসোপার্স, বাট এগেন দ্য গ্রাসোপার্স বিকাম টায়ার্ড, গ্রাসোপার্সরা তারাও ক্লান্ত হয়ে গেল। অ্যান্ড দে টুক রেস্ট আন্ডার সাম প্লেজেন্ট উইড, তারা কিছু প্লেজেন্ট উইডের আগাছার নিচে তারা আনন্দের সঙ্গে তারা বিশ্রাম নিতে শুরু করলো। কিন্তু তাই বলে কি পৃথিবীর গান থেমে গেল? না, ইট উইল বি কন্টিনিউড বাই অ্যানাদার, এটা আবার একজনের যারা গানটি চলতে থাকবে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, কবি বলছেন যে এখানে কি থেমে গেল? না, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর গান কখনো থেমে যেতে পারে না, কখনো থামবে না, এটা আবার চলতে থাকবে। অন এ লোন উইন্টার ইভিনিং, একদিন আবার যখন ঠান্ডা শীতলের সময়ে, শীতল সন্ধ্যায়, উইন্টার ইভিনিং এ, when the frost has wrought a silence, যখন তুষার যখন একটা নীরব পরিবেশ তৈরি করবে, from the stove there rails, উত্তপ্ত স্টোভ মানে সেই গ্যাস স্টোভ, যেখানে আলো জ্বলছে, সেখানে সেই উষ্ণতা থেকে আবার কাঁপা কাঁপা কণ্ঠ ভেসে আসবে। অর্থাৎ যখন গ্রাসোপার যখন তার গান থামিয়ে দেবে এবং ঝোপের ওই যে উইড বা ঝোপঝাড়ের মধ্যে, আগাছার মধ্যে যখন বিশ্রাম নেবে, তখনও কিন্তু পৃথিবীর গান থেমে যাবে না। অর্থাৎ তখনও পর্যন্ত চলতে থাকবে। কার দ্বারা? যে ওই শীতল সন্ধ্যায় যখন ফ্রস্ট, তখন আমরা বলছি যে ওই প্রচন্ড তুষারের সময়ে সমস্ত জায়গায় সাইলেন্স হয়ে যায়, কারণ মানুষ প্রচন্ড ঠান্ডায় বা সমস্ত প্রাণীরা তারা কিন্তু নীরব হয়ে থাকে, তারা আর বাইরে বের হয় না, উত্তপ্ত জায়গায় তারা বিশ্রাম নিতে থাকে, এবং সেই উত্তপ্ত সেই স্টোভের কাছ থেকে আবার সেই কাঁপা কাঁপা কণ্ঠ ভেসে আসে, সুরেলা গান আবার যেন তৈরি হয়, আবার যেন এগেন দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য সং অফ আর্থ ইজ কন্টিনিউইং, আবার শুরু হচ্ছে। সেটা কার সং? দ্য ক্রিকেট সং। দিস ইজ দ্য সং অফ দ্য ক্রিকেট ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে, সেই স্টোভের উষ্ণতার বৃদ্ধির সাথে সাথে তাদের গান যেন আরো জোরালো হয়ে উঠতে থাকে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাভ লস্ট, এবং কেউ সেই সময়ে
ত্রন্দাজড়িত অবস্থায়, অর্ধ চেতন অবস্থায় তাদের যেন মনে হয় দ্য গ্রাসোপার সং অ্যামং সাম গ্রাসি হিলস, এটা যেন ক্রিকেটের গান নয়, গ্রাসোপার্স এর সং, এটা যেন সেই ঘাসফড়িং এর সং অ্যামং সাম গ্রাসি হিলস, কোনো হিল, কোনো পাহাড়, ঘাসযুক্ত পাহাড়ের কোল থেকে যেন কোনো গ্রাসোপারের, কোনো ঘাসফড়িং এর যেন গান যেন শোনা যাচ্ছে এবং সেটা তারা এনজয় করতে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে সেই গানটা কিসের গান? ক্রিকেট সং, অর্থাৎ ঝিঝি পোকার যে গুনগুন শব্দ, সেটাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোম্যান্টিক কবি জন কিটস যে সমস্ত পতঙ্গ পাখিদের বলেছেন গানের, তাদের গানের কথা উল্লেখ করেছেন, সেই গানগুলোকে আমাদের সাধারণ মানুষ চোখে হয়তো আমরা বলতে পারি এটা গান কি করে হয়, কিন্তু রোম্যান্টিক কবিদের চিন্তা ভাবনায়, তাদের ভাবনায়, তাদের আলোকে এগুলো কিন্তু গানে, কবিতার মধ্যে এগুলো গানে রূপান্তরিত হয়েছে। তাই কবি বলছেন যে পৃথিবীর গান অর্থাৎ পৃথিবীর সুর, দ্য টিউন অফ দ্য আর্থ উইল বি কন্টিনিউইং ফর এভার, চিরদিন থাকবে, এটা কখনো কোনো পরিস্থিতিতে থেমে যাবে না। তাই পৃথিবীর গান সব সময় থাকবে, ছিল, আর তারা এখনো চলতেও থাকবে।